রাত ৮টা বাজতে এখনো ২০ মিনিট বাকি। ইতিমধ্যেই তারা বেগম নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। গ্রাম অঞ্চলে সন্ধে ৭টায় ডিনার এবং রাত ৮টার ভেতর ঘুমিয়ে পড়ার প্রবণতা সবচাইতে বেশি। অবশ্য এরা শহরের লোকজনদের ন্যায় সকাল ৯টায় উঠে না, বরং ফজরের আজান কানে যাওয়ার আগেই উঠে পড়ে। উনুন জ্বালায়, সকালে রান্না করে মাঠে নেমে পড়ে কাজ করতে। আদ্র অলস ভঙ্গিতে টিভি দেখছে। এক পা অন্য পায়ের উপর তুলে আয়েশি কায়দায় বসে রয়েছে সে। মৃদু ভেবে পাও নাচাচ্ছে। তিহাও এতক্ষণ টিভি দিয়ে তাকিয়েছিল, কিন্তু এমন হাই তুললো। আদ্র সেটা লক্ষ্য করে ভেবাচাকা কণ্ঠে বলল, তোমার ঘুম পাচ্ছে? তিহা ঠোঁট ফুলে মাথা নাড়ল, তারপর বলল, শুধু ঘুম না, বলুন হেভি ঘুম পাইছে। আদ্র বলল, বাড়ি থাকতে রাত ১২টায় চোখের পাতা এক হতো না, আর এখানে রাত ৮টায়? থিয়া কথার মাঝে শুধরে দিল, রাত ৮টা না, ৮টা বাজতে এখনো অনেক সময় আছে। আদ্র হেসে বলল, গ্রামের বাতাস ধরেছে। আচ্ছা ঘুমাও তাহলে। তিশা জিজ্ঞাসা করলো, আর আপনি? আদ্র বলল, আমার এত দ্রুত ঘুম আসবে না, অসম্ভব। তুমি ঘুমাও, আমি টিভি দেখি। টিহা আচ্ছা বলে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল এবং মিনিট না গড়াতেই ঘুমের দেশে তলিয়ে গেল। আদ্র মিটি মিটি হাসলো, পুনরায় টিভি দেখায় মনোযোগ দিল। একটা তামিল মুভি চলছে। এতক্ষণ বেশ মনোযোগী সহকারে মুভিটি দেখলেও এখন কেন যেন মন বসছে না আর। ১০ মিনিটের ন্যায় টিভিতে মনোযোগ দেওয়ার চেষ্টা চালালো আদ্র, কিন্তু পারল না। তাই টিভি অফ করে তিহার দিকে তাকালো। তিহা গভীর ঘুমে তলিয়ে গেছে। কি সতেজ ও জীবন্ত, তবুও নিষ্পাপ লাগছে মুখখানা। বেশি সুন্দর দেখাচ্ছে। ঘুমে থাকা আপনার দয়া। আদ্রর ভীষণ ইচ্ছে করলো আলতো হাতে দাঁত ছুঁয়ে দিতে। অন্য সময় নিজেকে আটকে রাখলেও আজ কেন যেন আটকাতেও ইচ্ছে করছে না। হয়তো স্থান পরিবর্তন হয়েছে বিধায় মন আরো ফুরফুরে রয়েছে, তাই অবাধ্য ইচ্ছেগুলোর শক্তি বেড়েছে। আদ্র আনমনে কথাগুলো ভেবে মুচকি হাসে। টিয়া যদি জেগে থাকতো, এতক্ষণে নির্ঘাত উল্টোপাল্টা একটা কথা বলে আদ্রর মাথাটা ধরিয়ে দিত। মেয়েটা তো শুধু আলতু ফালতু কথা বলতেই পারদর্শী, এছাড়া কোনো ঘোড়ার ডিমটাও পারে না সে। ভাবতেই আদ্র হা হা করে হেসে উঠল। ঘুমন্ত তিহা একটু নড়ে চড়ে উঠল। দু হাত মুখে চাপ দিয়ে নিজের হাসি নিয়ন্ত্রণ করলো আদ্র। চোখ খিচে তাকিয়ে রইল ভয়ে ভয়ে। না, তিহা বুঝে উঠে গেল। সামান্য নড়ে চড়ে পুনরায় ঘুমে নিমজ্জিত হল। আদ্রর বুক চিরে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। সরে বসে সে, আবার টিভি ছাড়ে। কতক্ষণ দেখার চেষ্টা করে, টিভি অফ করে দিল। আবার তাকালো তিহার দিকে। তিহা যেন হাতছানি দিয়ে তাকে ডাকছে, তাকে একবার ছুঁয়ে দেওয়ার জন্য। হাতগুলো নিষ্পিস করছে। আদ্র থাকতে পারছে না। বিবেক ভুলে, সমাজ ভুলে আজ শুধু অন্যায় করতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, নিজের বুকে ছুলে তা কি অন্যায় হবে? হবেই তো। টিয়া তো চায় না কোনো স্পর্শ। টিয়া তো মন থেকে তাকে স্বামীর মর্যাদাটাও দেয়নি। বিয়েটা শুধু মুখে মুখেই হয়েছে, তুই অন্তর তো এখনো মিলেনি। সেই মনটা বিষণ্ণতায় ভরে গেল। আদ্র বিছানা ছেড়ে উঠে গেল। কাঠের জানালা খুলতে গিয়ে এক ধরনের কর কর আওয়াজ হলো। তে আবারও একটু নড়েচড়ে উঠল বুঝি। স্ট্যাচুর ন্যায় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল আদ্র। টিয়ার ঘুম আবার ঘন হয়ে গেল। সে হাঁপছে। জানালার ভারী পাল্লা পরিপূর্ণভাবে মেরে দিয়ে আকাশ পানে তাকাল। চাঁদ দেখা যাচ্ছে না, আকাশে মেঘ করেছে। মেঘের অন্তরালে ডুবে রয়েছে বোধহয়। যেভাবে নিজের পবিত্র অনুভূতিগুলোকে আদ্র লুকিয়ে রেখেছে বিবেকের অন্তরালে, ঠিক সেইভাবে। পকেট থেকে সিগারেট বের করে ধরালো আদ্র। সময় নিয়ে টান দিল। নিকোটিনের ধোঁয়াগুলো আকাশে উড়িয়ে দিতেই টিয়ার ঘুমে ডুবে যাওয়া কণ্ঠস্বরে ধাক্কা খেল সে। আপনি সিগারেট খাচ্ছেন?
আদ্র ভূত দেখার নেই চমকে উঠল, হাত থেকে জ্বলন্ত সিগারেটটা দূরে ছুঁড়ে মেরে থতমত কণ্ঠে বলল, কই কই সিগারেট? টিয়া বলল, তাহলে সিগারেটের গন্ধ কেন হতো? না কুচু করে গন্ধ নেওয়ার চেষ্টা করলো টিয়া। এখন আর গন্ধটা লাগছে না দেখে সে ব্যর্থ কণ্ঠে বলল, কি জানি, আমার কাছে লাগলো আপনি খাচ্ছেন, তাই চট করে ঘুমটা ভেঙে গেল। আচ্ছা, আপনারা টিভি দেখছিলেন, ওখানে কি করছেন তাহলে? বলল, আমি তুচ্ছই উত্তর খুঁজে বেড়ালো আদ্র, এবং পেয়েও গেল অতি দ্রুত। আদ্র বলল, আমি এখানে ফোন করতে এসেছিলাম অ্যাকচুয়ালি, ঘরের ভিতরে নেটওয়ার্ক পাচ্ছে না তো ঠিক মতো। ও ঠিক আছে, করো। কপালের উপরে এক হাত মিলে দিয়ে টিয়া শুয়ে পড়ল। আদ্র স্বস্তি বাড়ে, বড় বাচ্চা বেঁচেছে। সাধারণত মেয়েটা এসব সিগারেট বিড়ি দেখতেও পারে, সহ্যও করতে পারে। আর যদি কোনো মেয়ের স্বামী স্মোকার হয়, তবে সেই স্বামীর কপালেও শনি রবি সব-মঙ্গল সবই উপস্থিত হয় বউয়ের বদৌলতে। আদ্র চায় না এমনিতেই তাদের জটিল সম্পর্কটা আরো জটিল হয়ে উঠুক। জানালা লাগিয়ে সে চুপচাপ এসে বিছানার উপর বসে। টিয়া তখনও ঘুমায়নি পুরোপুরি, আধো ঘুম আধো জাগরণ। টিয়া বলল, ফোন দিলেন না যে? আদ্র বলল, নেট পাচ্ছে না ভালো করে, সকালেই দিবনি বলে প্রসঙ্গটা কাটায় আদ্র। আদ্র বলল, তুমি ঘুমাচ্ছ না কেন? টিয়া বলল, এমনি একটা জিনিস ভাবছি। আদ্র বলল, কি জিনিস ভাবছো? আদ্র জানার আগ্রহ জন্মে। টিয়া উল্টো পাশ ফিরে শুয়েছিল, এবার আদ্রের দিকে ঘুরে তাকালো, সময় নিয়ে বলল, আমাদের সম্পর্কটা খুব অন্যরকম, তাই না? আদ্র বলল, যেমন? টিয়া বলল, এই যে দেখো, কেমন সিরিয়াল টাইপ, মানে আপনার জায়গায় অন্য কেউ হলে আমাকে নিশ্চয়ই গদগদ করতো না এত, বরং সবসময় স্বামীর অধিকার খাটাতো। আমি কিছু বলতে গেলে বা কিছু করতে গেলে রিয়েক্ট করে বসতো, এছাড়াও পারিবারিক ঝামেলা লাগাতো, তাই না বলুন? তো ফুঁস করে একটা শ্বাস ছাড়ে। কিন্তু এসব করে লাভ কি বলতো? জোর করে সবকিছু আদায় করা যায় না আমার মতে। টিহা বলে উঠল, শরীরটা চাইলেই জোর করে আদায় করা যায়, তাই তো কত রেপ হয় আমাদের দেশে। আদ্র বলল, কিন্তু আমি তো শুধু শরীরটাকেই আদায় করতে চাই না টিয়া। তখন টিয়া বলল, তাহলে কি চান? আদ্র থমকে গেল, নিস্তব্ধতা ঘিরে ধরল দুজনকেই। টিয়া অপলক যে উত্তরের অপেক্ষায়। ওদিকে আদ্র ভাবছে বলা ঠিক হবে কিনা। যদি তার কথা শুনে টিয়া বলে বসে, মাত্র 2 দিনেই এত ভালোবাসা জন্মালো কি করে? এটা সত্যি ভালোবাসা নাকি সাময়িক মোহ? তখন আদ্র তো বোঝাতে পারবে না যে সাময়িক মোহ হলে সে এত ধৈর্য কখনোই ধরতে পারতো না। ভালোবাসা বলেই ভালোবাসার মানুষটির মান অভিমান ইচ্ছে অনিচ্ছের গুরুত্ব দিচ্ছে। টিয়াকে কি করে বুঝাবে ভালোবাসা একদিনের দেখাতেও হতে পারে, আবার সারা জনম একত্রে থেকেও হয় না। ভালোবাসা বড় অদ্ভুত জিনিস, এর আসল সংজ্ঞা ব্যাখ্যা বিশ্লেষণ করবার সাধ্য কারো কি আছে? ভালোবাসা এক একজনের কাছে এক এক রকম। মায়ের কাছে সন্তানকে লোকমা তুলে খাইয়ে দেওয়ার ভালোবাসা, বাবার কাছে ছেলে মেয়ের স্কুল ফিস দেওয়া ভালোবাসা, কর্মীর কাছে বসের মিষ্টি বলি ভালোবাসা, আবার ছাত্রের কাছে শিক্ষকের একটু হাসি ভালোবাসা। সেরকম আদ্রর কাছে টিয়া মানেই ভালোবাসা। টিয়ার সবকিছুই সে ভালোবাসে। টিয়া যে অনিন্যর কথা ভেবে রাতে কাঁদে, সেই কান্নাটুকু আদ্র ভালোবাসে। তাই তো টিয়াকে হারাতে চায় না সে। আর এজন্যই টিয়ার মন মতো সব কিছু করার চেষ্টা করে। টিয়াকে পর্যাপ্তর চেয়েও বেশি সময় দেয়। তবুও কোনোদিন কি টিয়া বুঝবে কোনটা নকল সোনা, কোনটা নকল সোনা, কোনটা নকল সোনা আর কোনটা খাঁটি? আদ্র বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসের শব্দ শুনতে টিয়ার ভুল হয় না। সে নড়ে চড়ে উঠে বসলো, মৃদু কণ্ঠে বলল, কি হলো, চুপ করে আছেন কেন? জবাব দিন।
আদ্র বলল, কি জবাব দেব? তিয়া বলল, আমি যে প্রশ্ন করলাম। আদ্র বলল, ঘুমাও তিয়া, তোমার সবকিছু আমি জানতে চেয়েছি, তেমন কিছু কথা একান্তই আমার ব্যক্তিগত থাকুক। তিয়া বলল, না, আপনি বলুন। জোরালি কণ্ঠে শুনে আদ্র সহাস্যে বলল, জোর করছো দেখি। করছি, বলুন না। তিয়ার কথা শুনে আদ্র, বললাম না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তখন তিয়া বলল, স্ত্রীর কাছে কোনো ব্যক্তিগত ব্যাপারই ব্যক্তিগত না, আপনি বলুন। আদ্র এবার বিব্রত কণ্ঠে বলল, তুমি আমার স্ত্রী, স্বীকার করছো? তিয়া একটু হতভম্ব শুয়ে শুয়ে জবাব দেয়, কবে অস্বীকার করেছিলাম আমি? আদ্র বলল, যার দিকে তাকিয়ে থাকলে আমি লজ্জা হয়ে যাই, সে কিভাবে আমার স্ত্রী হয়? তোমাকে আর যাই হোক স্ত্রী মানতে পারছি না। তুমি 8-10টা মেয়ের মতোই আমার কাছে সাধারণ তিয়া। স্ত্রী হলে অবশ্যই তোমাকে ভালোবাসতে পারতাম, স্ত্রীকে ভালোবাসতে বাধা থাকতো না আমার। তিয়া চুপসে গেল। যতবার আদ্র নিজে থেকে তিয়ার সঙ্গে স্বাভাবিক হতে চেয়েছে, ততবার তিয়া ভয় পেয়ে বা বিব্রত হয়ে একটা উল্টা পাল্টা ঘটনা ঘটিয়ে ফেলেছে। এটা আসলেও ঠিক হয়। আদ্রর জায়গায় অন্য কেউ থাকলে এই সুবিধাটুকু নাও দিতে পারতো। আদ্র দিয়েছে, তাই বলে তাকে একদম পেয়ে বসাটা কি মোটেও সমীচীন? তিয়া মনে মনে কিছু জিনিস সাজিয়ে নিল। চোখের পাতায় ভেসে উঠলো অতীতের সেই ঘটনাগুলো, অনিন্যর ধোকা দেওয়া, তিয়াকে কাঁদানো, তিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে ফ্ল্যাট থেকে বের করে দেওয়া, এবং এরপরও তিয়ার সাংসারিক জীবনে অঘটন বাঁধাতে চাও, অথচ সে নিজে অন্য মেয়ের সঙ্গে ভালো আছে। তাহলে তিয়া কেন থাকতে পারছে না? কেন ভয়ে নিজেকে এতটা গুটিয়ে নিয়েছে? একবার চেষ্টা করে দেখতে দোষ কি? হতেও তো পারে একটু তুলে নিয়ে এতখানি দিয়েছে তিয়াকে। তিয়া কোলের দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো ভাবছিল। মুখ তুলে আদ্রর দিকে তাকালো। আদ্র তার দিকে তাকিয়েছিল বলে দুই জোড়া চোখ এক হয়ে গেল। আদ্র দৃষ্টি সরিয়ে নিল, নির্বিকার কণ্ঠে বলল, যাও ঘুমাও। সে উঠে যেতে নিলে পিছন থেকে তিয়া তার এক হাত টেনে ধরল। প্রথমবারের মতো সাহস করে। আদ্র বিস্মিত। তিয়া মিনমিনে কণ্ঠস্বরে নামল, কোথাও যাবেন না। বলল, কেন? আদ্র হতবাক ভাব তখনও যায়নি। আপনি এখানেই থাকুন, বসুন, আমি ঘুমাবো। আদ্র বলল, তো ঘুমাও, আমি ঘরেই আছি। তিয়া বলল, না, এখানে বসুন, আপনি বসুন প্লিজ। আকুতি ভরা কথা আদ্র ফেলতে পারল না। কি হতে চলেছে তা দেখতেই বসে পড়ল। তিয়া সুযোগ পেয়ে আদ্রের কলের উপর খুঁটি খুঁটি মেরে শুয়ে পড়ল। আদ্র অবাক, চমকিত। তিয়া কি করতে চলেছে বুঝতে পারছে না, শুধু মনে হচ্ছে সময়টা থমকে যাক এখানে, অনন্ত কাল ধরে শুয়ে থাকুক তিয়া আদ্রর কোলে। তিয়ার শিরশির লাগছে, তবুও নিজেকে ধাতস্থ রেখেছে। সরে গেলে চলবে না। সে যদি এক কদম আগায়, তবেই না আদ্র আরেক কদম আগাবে। তিয়া বলল, আমার মাথায় হাত বুলিয়ে দিন, আমি ঘুমাবো। আদ্রর চোখ ছল ছল করছে। সে কিচ্ছু চায়, তিয়ার সঙ্গে একটা ছোট্ট সুখের সংসার চায়, যে সংসারে ঝগড়া ঝাঁটি মারামারি লুকোচুরি কিচ্ছু থাকবে না। থাকবে শুধু ভালোবাসাময় খুনসুটি। দিন শেষে রাতে বাড়ি ফিরলে টিয়ার সঙ্গে সঙ্গে আরো 2টা ছেলে মেয়ে দৌড়ে আসবে বাবা বাবা বলে। দৃষ্টিতে ভেসে উঠল ভবিষ্যতের স্বপ্নগুলি। মাত্র আবেগের জল ফেলল, নিঃশব্দে হাত বুলিয়ে চলল টিয়ার মাথায়। ওদিকে টিয়া দম ধরে পড়ে রইল, ঘুমল না, বরং এই সময়টাকে উপভোগ করে চলল।